জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা। রিজেন্ট কেলেঙ্কারিতে আজাদকে দুদকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ, নিজেকে আবারও নির্দোষ দাবি। জেকেজির সাবরিনা আরিফ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, 20 আগস্ট জামিন আবেদন নাকচ। সংক্রমণ কমেছে, নিয়মিত ব্রিফিং এর প্রয়োজন নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। আরও 44 মৃত্যু। সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে একই পরিবারের 3 জন সহ নিহত 4, 3 জেলায় আরও 5 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে এছাড়াও থাকছে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে টেকসই উন্নয়নে পরিকল্পনা করেন জাতির পিতা, আবার সেই পথে হাঁটছে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4। দেশে এই প্রথম কোন সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে বিচার শুরু হলো বলে জানান দুদকের আইনজীবী। এদিকে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শাকিরা আরজুর রিপোর্ট। 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিচারিক আদালত। একই সঙ্গে পলাতক উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। মিথ্যা ডকুমেন্ট সাবমিট করে দিয়ে ওনারা প্রভাব বিস্তার করে দিয়ে টাকা নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে সেইগুলো টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে আত্মসাৎ করছে। সবাই একে অন্যের সাথে সহযোগিতা করছে, যার প্রেক্ষিতে তাদের সবার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে 409, 420 এবং 109, আর দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারা এবং মানি লন্ডারিং আইনের 4-এর 2 এবং 3 ধারা। মামলায় ভুল তথ্য দিয়ে তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে অন্যের নামে 4 কোটি টাকা ঋণ নিয়ে পরে তা এস.কে সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, সেই ব্যাংক হিসাব থেকে পরবর্তী সময়ে টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে। 409 ধারা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই মার্চেন্ট বিজনেসম্যান অথবা আদার্স, এটাও যদি প্রমাণিত হয় এটাতে সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন। মামলা আইন অনুযায়ী চলছে এবং যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা আইনের বিষয়ে, আইন সবসময় নিজস্ব গতিতে চলে, কাজে এখানে আইনত যা হবে তা হবে। এই মামলায় 11 আসামির মধ্যে ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ.কে.এম. শামীম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাউদ্দিন গত 20 ফেব্রুয়ারি জামিন নিয়েছেন। অন্য মামলায় গ্রেফতার থাকা মোহাম্মদ মাহবুবুল হক চিশতিকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগ করা মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে বলে জানিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে এক লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। দেখুন মিনালা দীপা রিপোর্ট। মোহাম্মদ আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি টিম। রিজেন্ট হাসপাতালকে লাইসেন্স প্রদান ও নবায়ন এবং হাসপাতালটির সঙ্গে চুক্তি করা রিজেন্টের প্রতারণা সংশ্লিষ্ট অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে এই জিজ্ঞাসাবাদ। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আবুল কালাম আজাদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি, যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয়
সকল সহযোগিতা প্রদান করব। এ বিষয়ে দুদক জানায় তদন্তের প্রয়োজনে তাকে আবারও ডাকা হতে পারে। তিনি এসেছিলেন আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বক্তব্য গ্রহণ করেছেন এবং বক্তব্য পাওয়ার পর সেটি তারা আবার যাচাই বাছাই করবেন, করার পরে পরবর্তীতে যদি আরো কোনো তথ্য নেওয়ার থাকে তাহলে সেটি নেবেন। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য সরঞ্জাম কেনার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামির জামিন আবেদন নাকচ করেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ ৮ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আনসারী ২০ আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন। আসামি পক্ষ তারা চার্জের জন্য তারা সময় নিয়েছে, যেহেতু তারা আনুষঙ্গিক কাগজপত্র তারা পায়নি, এই জন্য তারা সময় চেয়েছে, আদালত সেটা মঞ্জুর করেছে এবং আগামী 20/8/2003 তারিখে 4 শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। ৫ আগস্ট সাবরিনা ও তার স্বামী আরিফ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় গত ১২ জুলাই সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২৩ জুন গ্রেফতার হন আরিফুল হক চৌধুরী। অন্য ৬ আসামি বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে গ্রেফতার হন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণ হার কমেছে, তাই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ের আপাতত প্রয়োজন নেই। তবে করোনার হালনাগাদ তথ্য গণমাধ্যমের সহায়তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সামনের দিনগুলোতে কিছু কোভিড ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্রকে নন কোভিড করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত করোনা ব্রিফিং করছিল স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় ব্রিফিং। এর কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আর নিয়মিত ব্রিফিং এর প্রয়োজন নেই। অর্থাৎ যে বিষয়গুলো আপনারা জানেন, দেশবাসী জানে, সেগুলো প্রেস রিলিজের মাধ্যমেই টেলিভিশনের স্ক্রলে আসবে এবং লোকে সেই ফিগারগুলো জানতে পারবে। এতে আমি মনে করি না যে একজনের ব্যক্তি বলা আর একটা প্রেস রিলিজের মাধ্যমে স্ক্রলে আসা খুব একটা বেশি তফাৎ হবে। করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা পায়, সেজন্য নন কোভিড হাসপাতাল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা আগামীতে অনেকগুলো হাসপাতাল নন কোভিড করে দিচ্ছি এ মাসের শেষেই, যেখানে সকলেই চিকিৎসা নিতে পারবে। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 8টি ডিভিশনে 8টি হবে এবং সেই হাসপাতালের কিছু অংশে ক্যান্সারের সার্বিক চিকিৎসা, আধুনিক চিকিৎসার ব্যবস্থা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ দেশে আরও 44 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৫৫৭। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে ২,৬১৭ জন। এ নিয়ে মোট শনাক্ত ২,৬৯,১১৫। ২৪ ঘন্টায় ১,৭৮২ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ১,৫৪,৮৭১ জন। কুড়িগ্রামে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন। নরসিংদী থেকে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন আকবর হোসেন ও তার পরিবার। গুরুতর আহত হয় তার ৯ বছর বয়সী মেয়ে। এদিকে পাবনায় বাস চাপায় মারা গেছে স্কুল শিক্ষার্থী সহ ৩ জন। রংপুরের মিঠাপুকুরেও বাস চাপায় নিহত হয় এক অটোরিকশা চালক। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন দুলি মল্লিক।
রংপুর কুড়িগ্রাম মহাসড়কের RDRS বাজারে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। সকাল 8:30টার দিকে এ দুর্ঘটনায় এখন লাশঘরে নরসিংদী সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে বিল্লাল হোসেন। আহত 9 বছর বয়সী মেয়ে আয়শাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, নরসিংদী থেকে ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আকবর হোসেন। ঘটনার পর থেকে পলাতক বাস চালক ও হেলপার। বিআরটির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, এই মনমার্গী দুর্ঘটনায় ভাই এরা সবাই অসুস্থ মারা যায় ভাই। এদিকে পাবনার সুজানগরে চীনাখড়া স্কুল অ্যান্ড কলেজের সামনে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় ঢাকাগামী বাস। ঘটনাস্থলেই অটোচালক ইলিয়াস হোসেন মারা যান। হাসপাতালে স্কুল শিক্ষার্থী সোহেল রানা সহ 2 জনের মৃত্যু হয়। এছাড়া রংপুরের মিঠাপুকুরে অটোরিকশাকে চাপা দেয় বাস। ঘটনাস্থলে মারা যান অটোচালক। আহত 6 যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে, যখন ফিরবো তখন থাকবে। গণতান্ত্রিক সরকারের পক্ষে বিচার বহির্ভূত হত্যা বন্ধ সম্ভব বললেন ফখরুল। সকল অপরাধের বিচার হবে অ্যাটর্নি জেনারেল। বন্যায় সবচেয়ে সংকটে কৃষিখাত, রংপুর ও সিলেটে ফসলের ব্যাপক ক্ষতি। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডই প্রমাণ করে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিএনপির অভিযোগ সত্যি, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পক্ষেই এ ধরনের হত্যাকাণ্ড রোধ করা সম্ভব। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। যদি তাই হয় তাহলে আমরা বলতে চাই, ক্রস ফায়ারে হত্যাকাণ্ড ঘটানো বা না ঘটানো পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে ঠান্ডা মাথার সুপরিকল্পিত সিদ্ধান্ত। মেজর সিনহা হত্যাকাণ্ডের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রেক্ষিত আমাদের এতদিনের আমরা যে দাবি করে আসছি, আমরা যে কথা বলে আসছি, সেই অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো। অপরাধী যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার বিষয়ে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা যেই রাষ্ট্রীয় দায়িত্বে থাকুক না কেন, তার কাজে কোনো রকম অনিয়ম, কোনো গাফিলতি যদি থাকে তো নিশ্চয়ই সে আইনের ঊর্ধ্বে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনহা নিহতের ঘটনায় দেশের মানুষের মতো বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দুঃখিত ও মর্মাহত। এতে বলা হয়, তদন্ত কমিটি এবং মামলা হবার পরও একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে চলমান আইনি কার্যক্রমকে প্রভাবিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ 2টি পেশাদার বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা দুঃখজনক ও অপ্রত্যাশিত বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঢাকা ওয়াসার পর এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানালেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজুক একটি হাউসিং কোম্পানি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক আলোচনায় তিনি বলেন, 1 অক্টোবরের মধ্যে যে কোনো উন্নয়ন কাজের জন্য সব সংস্থাকে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ে আসতে হবে। রাজধানীর জলাবদ্ধতার জন্য মেয়র তাপস এবং উত্তরের মেয়র আতিকও ওয়াসার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীর খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেওয়ার দাবি জানান তারা। সংস্থা হোক, যত মন্ত্রণালয়, যত উচ্চতর পর্যায়ের কমিটি হোক না কেন, আমাদের অনুমোদন, আমাদের সমন্বয়বিহীন আমি যতদিন মেয়র আছি কোনো কাজ করতে দেওয়া হবে না। উত্তরার ছোট ছোট জায়গাতে 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা প্লট কিন্তু আছে। এই প্লটগুলোকে মেহেরবানি করে আপনারা কাউকে দিবেন না। এই প্লটগুলো আমাদেরকে দেন, আমরা ছোট ছোট পার্ক করে জনগণকে দিতে চাই।
এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতের। রংপুর ও সিলেট বিভাগের 5 জেলা সহ বন্যা কবলিত 10 জেলায় অন্তত 70,211 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে আউশ, আমনের বীজতলা, শাকসবজি, ভুট্টা সহ বিভিন্ন মৌসুমী ফসল। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। পানি নেমে গেছে, জেগে উঠেছে পাতাবিহীন সবজি গাছ, রোদে শুকিয়ে যেন পাটখড়ি। আবার কোথাও নিমজ্জিত বিস্তীর্ণ আউশের ক্ষেত, তলিয়ে আছে আমনের বীজতলা। বন্যায় ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিরাজগঞ্জে। 9 উপজেলার অন্তত 28,000 হেক্টর জমির ফসল কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিলেটে 2,400, সুনামগঞ্জে 1,021, জামালপুরে 12,428, নেত্রকোনায় 4,087, রাজবাড়ীতে 1,537, গাইবান্ধায় 2,533, টাঙ্গাইলে 10,542, কুড়িগ্রামে 17,000 ও লালমনিরহাটে 151 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এমন ক্ষয়ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষক। বেগুন আছে, এখানে আছিল জুম্বা, পটল, লাল শাক আছিল, কলমি শাক আছিল, সব নষ্ট হয়ে গেছে। জুম্বারা টাল করছে, সব টাল গাছ, তরু তরকারি গাছে টাল, সব কিছু গেছে, কিচ্ছু নাই। দীর্ঘ 2 মাস ধরে বন্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিনামূল্যে সরকার কিছু সাহায্যটা আমাদের করে, তাইলে হয়তো আমার বাঁচার পথ আছে, তা নাহলে আর কোনো উপায় নেই। ক্ষতি কাটিয়ে উঠতে রয়েছে সরকারের নানা সহায়তা। এছাড়া পরামর্শ সেবা দিচ্ছে কৃষি বিভাগ, জানান কৃষি কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয় কৃষি পুনর্বাসনের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আমরা বীজতলা, আপদকালীন বীজতলা তৈরি কর্মসূচি ইতিমধ্যে পেয়ে গেছি। 20 একর আমরা টাঙ্গাইল জেলাতে আমরা স্থাপন করব। বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ মওকুফ, সহজ শর্তে নতুন ঋণ প্রদান এবং সার, বীজ, কীটনাশক সহ আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন কৃষকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। 2 দফা বন্যার পর শুরু হয়েছে ভাঙন। গাইবান্ধা সদরের কামারজানি সহ বিভিন্ন পয়েন্টে ভাঙনে 3 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া, পোড়ারচর এবং গাইবান্ধা সদর উপজেলার আরেন্ডাবাড়ি, কাবিলপুর, কামারজানি সহ বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর, ফসলি জমি, দালান বাড়ি, মন্দির সহ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে এলাকাবাসী ঘর বাড়ির অংশ ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদিকে গাজীপুরে দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ। কালিয়াকৈর উপজেলার অধিকাংশ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট এখনো বন্যায় ডুবে আছে। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতিসংঘ আজ বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছে, অথচ প্রায় 5 দশক আগে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একই আদলে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার মধ্য দিয়ে সেই উন্নয়ন ধারা থমকে যায়। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ আবার সেই স্বপ্নের পথেই হাঁটছে। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। 1972 সালের 10 জানুয়ারি বিজয়ীর বেশে দেশে ফিরে এলেন জাতির পিতা। বলেছিলেন 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করনি, আমার বাঙালি আজ মানুষ। এমন ভূমিতে ফিরলেন বঙ্গবন্ধু যেখানে পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞের চিহ্ন। শোষণ, বঞ্চনায় দেশের 80% মানুষ দারিদ্র্যসীমার নিচে। বৈদেশিক মুদ্রার সংকট, বিশ্ববাজারে তেল রাজনীতির কারণে মূল্যস্ফীতি তুঙ্গে। এমন পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরেন জাতির পিতা। সব মানুষকে সম্পৃক্ত করে উন্নয়ন নিশ্চিত করতে সম্পদের সুষম বন্টনের উদ্যোগ নেন তিনি। সমবায়, কৃষি ও সাম্যের ভিত্তিতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন। কোটি মানুষ দরিদ্র হয়ে পড়েছে, আমাদের কৃষি ভেঙে পড়েছে, শিল্প ভেঙে পড়েছিল, তারপরে অন্যান্য অর্থনৈতিক যে কর্মকাণ্ড সবগুলো ভেঙে পড়েছিল। এটা যুদ্ধের পরে যা হয়, তো সেখান থেকে টেনে তোলা সেটা খুব কঠিন কাজ ছিল, কিন্তু তিনি শুরু করেছিলেন এবং দ্রুত আমরা দেখলাম
যে অর্থনৈতিক অগ্রগতি করতে শুরু করেছে। সব সংকট কাটিয়ে দেশ যখন স্থিতিশীলতার পথে, ঠিক তখনই ঘাতকরা সপরিবারে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে। সাথে সাথে জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন উল্টো পথে যাত্রা শুরু করে। এমন এক জায়গায় গেছে তখন আর ওই যে মানুষকে কেন্দ্র করে যে উন্নতির কথা, মানুষকে কেন্দ্র করে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, মানুষের দ্বারা যে স্বাধীনতা মানুষ যুদ্ধ করেছে বঙ্গবন্ধুর ডাকে সবাইকে একত্র করে, সেখান থেকে আমরা একেবারে বিচ্যুত হয়ে গেছিলাম। দীর্ঘ সামরিক শাসনের পর মুজিবকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে আবারও ফিরে আসে বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা। টেকসই উন্নয়ন জাতিসংঘ গ্রহণ করেছে 2015 সালের 25শে সেপ্টেম্বর। সেখানে বলা আছে কাউকে বাদ দেওয়া যাবে না। সেখানে বলা আছে যে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেককে তার ন্যায্য অধিকার দিতে হবে। বঙ্গবন্ধু তখনই সেটা বলেছিলেন যে সবাইকে বঞ্চনা থেকে মুক্ত করে স্বাধীনভাবে এগিয়ে যাওয়া। বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশের দ্বার প্রান্তে। বঙ্গবন্ধু জীবিত থাকলে এ উন্নয়ন অভিযাত্রা অনেক আগেই সম্পন্ন হতো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। রাজধানীর মৎস্য অধিদপ্তরের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, 1969 সাল থেকে নানা ষড়যন্ত্র করে 75 সালে 15 আগস্ট জাতির জনককে হত্যা করে খুনি ও তাদের দোসররা। এদিকে শোক দিবসে দুস্থদের মাঝে খাবার বিতরণের জন্য উত্তরা থানা 1 নম্বর ওয়ার্ড কমিশনার আফসার উদ্দিন খানের উদ্যোগে 15টি ওয়ার্ডের জন্য 100টি করে মুরগি ও 1টি করে গরু তুলে দেওয়া হয়েছে। এছাড়া দোয়া মাহফিল ও গরিবদের খাবার বিতরণ করে ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কোচি সহ নেতাকর্মীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ধানমন্ডি 32 নম্বর এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, শ্রদ্ধা জানাতে আসা সবাইকে তল্লাশির পর ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নির্দিষ্ট সড়ক ব্যবহার করে সবাইকে প্রবেশ এবং বের হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি রোধে কঠোর নজরদারি করা হবে বলেও জানান তিনি। বিরতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে বিমানের টিকিট যেন সোনার হরিণ, সময় মতো কর্মস্থলে ফিরতে পারছে না প্রবাসীরা। ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, বিভিন্ন শহরে মাস্ক ব্যবহারে কঠোরতা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিমানের টিকিট যেন সোনার হরিণ, দিনের পর দিন ঘুরেও মিলছে না ফিরতি টিকিট। পদে পদে হয়রানি হতে হচ্ছে প্রবাসীদের, পোহাতে হচ্ছে দুর্ভোগ। কোভিডের কারণে আটকে পড়া চট্টগ্রামের প্রবাসীরা দ্রুত কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। জনশক্তি কার্যালয়ের তথ্য বলছে, করোনার কারণে চট্টগ্রামে আটকা পড়েছে 1 লাখের বেশি প্রবাসী। তাদের অনেকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশে আসেন। দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করার কারণে আর্থিকভাবে সংকটে পড়েছেন প্রবাসীরা। ওরা রাস্তা থেকে কাগজ নিয়ে বাইরে করে দিতেছে, কি সমস্যা কি আসে বিষয় ওরা জিজ্ঞাসা করে না। আমাদেরকে এখান থেকে বলতেছে কাগজ নিছে, কি একটা নাম্বার দেয়, সবাই চলে যেতেছে। তো এটা তো আমাদের কোনো সমাধান না। আজকে আমরা 7 মাস, প্রথমে আমি দুবার অ্যাপ্রুভাল পাইছি। অ্যাপ্রুভাল পাই আমি 5 বার এখানে বিমান অফিসে আসছি। আমার রিটার্ন টিকিটও আছে। ওনারা আমাকে ওই আমার যে মেয়াদ ছিল 3 তারিখ পর্যন্ত আমার মেয়াদ আছে, 3 তারিখ পর্যন্ত আমাকে টিকিট দেয় না। হয়তো টিকিট সব বেচা শেষ। বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি যে আমাদের জন্য যেন এগুলো সব কিছু রেডি করে দেয়। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কর্মস্থলে ফিরে যেতে চান প্রবাসীরা, কিন্তু বিমানের টিকিট যেন সোনার হরিণ। টিকিটের জন্য এসে পড়তে হচ্ছে হয়রানিতে, পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আমি 26 বছর বিদেশ করতেছি, আমি একটা টাকা হুন্ডি পাঠানি, রেমিটেন্স সব ব্যাংকের মাধ্যমে আছে, আমার সকল ডকুমেন্ট আছে। আমি ডিসেম্বরের 26 তারিখ আসছি, এখনো আমার যাওয়ার কোনো ব্যবস্থা হইতেছে না।
3 ঘন্টা পর্যন্ত আমি বাইরে বসে আছি, মানে কোনো তথ্য পাওয়ার জন্য কোনো তথ্য পাইতেছি না। করোনার কারণে আটকে পড়া এইসব প্রবাসীরা এখন কর্মস্থলে ফিরে যেতে চান, এজন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন তারা। হয়রানির কোনো সীমা নাই। আমরা যদি বিমান অফিসে আলি বলে ট্রাভেলে যাই বলে ওইখানে যাই বলে ওইখানে 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা ওই রকম চাইতেছে। সরকার আমাদের দিকে থাকায় আমাদের দিকে সুনির্দিষ্ট নজর দেয়, আমাদেরকে যদি স্পেশাল বিমানের মাধ্যমে যদি আমাদেরকে ওখানে ট্রান্সফার করে দেয়, আমরা সরকারকে হেল্প করতে পারবো। প্রবাসীদের হয়রানির বিষয়ে চট্টগ্রামে বিমানের সেলস অফিসে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। করোনা পরিস্থিতিতেও ভারতে জরুরি চিকিৎসা ও বাণিজ্য ভিসা অব্যাহত আছে। শিগগিরই সাধারণ ভিসা প্রদান চালু করা হবে, জানিয়েছেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, কিছু রুটিন প্রোটোকল হালনাগাদ করা হচ্ছে, কিছু এসওপি এর পরীক্ষামূলক বাস্তবায়ন হচ্ছে। আর নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কিছু নৌ প্রোটোকল সংশোধনের পর্যায়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে সই হওয়া এসওপির বিষয়ে বেশ কিছু অগ্রগতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খুব এমার্জেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা তো আমরা দিচ্ছি বাই এয়ার। আমরা চেষ্টা করছি যে এটা যত তাড়াতাড়ি নর্মাল হয়, বাট এখনো যারা খুবই এমার্জেন্সি পেশেন্টস তাদের ভিসা দেওয়া হয়। আমরা চাই যে আমাদের যে কানেক্টিভিটিটা এটা বাড়াতে, সেটা নৌপথ অন্যতম একটা মাধ্যম হতে পারে। সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং ভারতের সঙ্গে এই কাজগুলো আমরা আরো এগিয়ে নিতে চাই। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 130টির, আর অপরিবর্তিত রয়েছে 21টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX প্রায় 70 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,703 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,207,77 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 292টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 166টির, কমেছে 99টির, আর বদলায়নি 27টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 35,09,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি SK সিনহা সহ 11 জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা। রিজেন্ট কেলেঙ্কারিতে আজাদকে দুদকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ, নিজেকে আবারও নির্দোষ দাবি। জেকেজির সাবরিনা আরিফ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, 20 আগস্ট জামিন আবেদন নাকচ। সংক্রমণ কমেছে, নিয়মিত ব্রিফিং এর প্রয়োজন নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। আরও 44 মৃত্যু। সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে একই পরিবারের 3 জন সহ নিহত 4, 3 জেলায় আরও 5 মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।